আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের আজকের ক্লাসের টপিকস ব্যাকটেরিয়া। তো আমরা দীর্ঘদিন ধরে তোমাদের অণুজীব পড়াচ্ছি। তো অণুজীবের আমাদের আসলে 3টা টপিকস ছিল। অনুচ্ছেদ যেটা 1 নম্বরে ছিল ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, তারপরে ম্যালেরিয়া। তো ইতোমধ্যে আমাদের ভাইরাসটি শেষ হয়ে গেছে। 7টি পর্বের মাধ্যমে আমরা আমাদের ভাইরাসটা সমাপ্ত করেছি। তো এখন আমরা আজকে ব্যাকটেরিয়া শুরু করব। ঠিক আছে? তো সবাই সাথেই থাকো, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। ওকে, তাহলে এই যে দেখো প্রথমে ব্যাকটেরিয়া। এখন এখানে একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, এই লাস্টে আছে এ আর এক বচনে ব্যাকটেরিয়াম। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, কোনো কিছু শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে সেটা হয় এক বচন, আর কোনো কিছু লাস্টে যদি এ থাকে সেটা কি হবে ভাইয়ারা? বহু বচন। তাহলে ব্যাকটেরিয়াম হচ্ছে এক বচন আর ব্যাকটেরিয়া বহু বচন। এরকম যদি আমরা আরও আমাদের বইতে অনেকগুলো শব্দ আছে, যেমন তোমরা দেখবা ঘাসফড়িং প্রাণীবিজ্ঞানের 2য় অধ্যায় প্রাণী পরিচিতিতে, সেখানে আমরা ছিল ঘাসফড়িংয়ের দর্শন একক ওমাটিডিয়াম। তো ওমাটিডিয়াম কি এক বচন না বহু বচন? যেহেতু লাস্টে ইউএম থাকবে তাহলে সেটা অবশ্যই এক বচন, আর বহু বচনে ওমাটিডিয়া। তারপরে ওভাম, ওভাম কি এক বচন আর ওভা। ক্লিয়ার? তারপর ইংরেজিতে তোমরা দেখবা ডাটা, ডাটা হচ্ছে বহু বচন, ডাটাম হচ্ছে এক বচন। তো আমরা শিখলাম লাস্টে ইউএম থাকলে কোন বচন? এক বচন বা সিঙ্গুলার নাম্বার, আর লাস্টে থাকলে সেটা প্লুরাল হবে। আচ্ছা, এখন আমরা এই শব্দের রুটটা একটু দেখব। আমরা এইটুকু জিনিস মোটামুটি বুঝতে পারছি যে আমাদের বায়োলজির ক্ষেত্রে শব্দের উৎস বা শব্দের রুট, মানে কোনটা কোন ভাষার শব্দ, কোন শব্দটা কোন ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা যদি দেখি ব্যাকটেরিয়ন, ব্যাকটেরিয়ন শব্দের রুটটা হচ্ছে গ্রিক শব্দ। গ্রিক শব্দ ব্যাকটেরিয়নটা এসেছে লিটিল রড। লিটিল মানে কি বলতো? ক্ষুদ্র, আর রড মানে তো বুঝো দণ্ডাকার একটা জিনিস, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকৃতির জিনিস থেকে আমার এই ব্যাকটেরিয়া শব্দের উৎপত্তি। তাহলে ব্যাকটেরিয়া এক বচনে ব্যাকটেরিয়াম হচ্ছে এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। তার মানে এটা অবশ্যই একটা অণুজীব বা মাইক্রো অর্গানিজমস, তাই না? বা মাইক্রোবস বলতে পারি আমরা। ভাইরাসকে আমরা মাইক্রোবস বলতে পারি নাই, কেন বলতো? কারণ ভাইরাস তো ছিল অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক। একে তো অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, ওকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা মোটামুটি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র দিয়েই দেখতে পারি, কারণ এটা আণুবীক্ষণিক। আচ্ছা, এবার ওলন্দাজ বিজ্ঞানী, ব্র্যাকেটে লেখা হল্যান্ড, হল্যান্ড মানে বোঝো? হল্যান্ড মানে হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের যে বসবাসকারী যে ব্যক্তিরা তাদেরকে বলা হয় হল্যান্ড। নেদারল্যান্ড হল্যান্ড একই জিনিস আসলে। এখানের একজন বিজ্ঞানী নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউলেনহুক। ইনি ছিল হচ্ছে পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী। তো তিনি তার কাপড়ের মান উন্নত করার জন্য অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এটা দিয়ে তিনি তার মেইনলি কাপড়ের কোয়ালিটি টেস্ট করত। পরবর্তীতে এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে লিউলেনহুক অনেক কিছু আবিষ্কার করছে, তাই না? প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন তো অ্যান্টনি ভন লিউলেনহুক। তো তিনি কি করলো, এই লিউলেনহুক তার ওই যে বানানো নিজের আবিষ্কৃত স্ব-আবিষ্কৃত একটা অণুবীক্ষণ যন্ত্র, এইটা দিয়ে 1675 খ্রিস্টাব্দে তার নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে 1 ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, তিনি দেখেন যে কিছু পানির ফোঁটার মধ্যে কিছু ছোট ছোট জীব দেখা যাচ্ছে। তিনি এগুলোর নাম দেন হচ্ছে অ্যানিমেলিকিউল বা ক্ষুদ্র প্রাণী। এই শব্দটা আসছে মলিকিউল থেকে। মলিকিউল মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র অণু না? তো তিনি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অণুর মতো কিছু প্রাণী দেখছে, তো এখানে মলিকিউল থেকে নাম দিল অ্যানিমেলিকিউল। তো অ্যানিমেল মানে তো প্রাণী, তাহলে ক্ষুদ্র প্রাণী। 1683 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর লন্ডন সোসাইটিতে তার অঙ্কিত 3 আকৃতির ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যায়। মানে তিনি ওই অণুবীক্ষণ যন্ত্রের নিচে যা দেখলো ওইটাকেই তিনি খাতায় আর্ট করে সেটাকে এক্সিবিশন করলো। সেখানে আমরা 3টা ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখতে পাই। সর্বপ্রথম আণুবীক্ষণিক জীবের অস্তিত্ব প্রমাণ করার জন্য তাকে ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজির জনক বলা হয়। এই প্রথম একটা মাইক্রোস্কোপিক অর্গানিজম বা মাইক্রোবসকে আমরা দেখতে পারলাম। ভাইরাস আবিষ্কার কিন্তু ব্যাকটেরিয়ার বহু পূর্বে নাকি পরে? বহু পরে। দেখো 1683 খ্রিস্টাব্দে মোটামুটি লিওনেনহুক এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে।
সেখানে ভাইরাস আবিষ্কার হয় কত সালে? 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিতি আইভানস্কি। তার মানে মোটামুটি ওটা অনেক পরে। তাহলে প্রথম আণুবীক্ষণিক যে প্রাণীটা বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব দেখার একটা ব্যাপার, এটা সর্বপ্রথম আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিওলেনহুক। এই কারণে তাকে ব্যাকটেরিওলজি, কারণ তিনি যে অর্গানিজমটা বা মাইক্রোবসটা দেখছিল সেটা তো মূলত ব্যাকটেরিয়া ছিল, এবং এটা ছিল প্রোটোজিওলজি, মানে আদি প্রাণ যেটা, আদ্য প্রাণ যেটা, ঠিক আছে। প্রো মানে তো আদি, আর জিওলজি মানে তো প্রাণী, তাহলে আদ্য প্রাণী, এই কারণে একে ব্যাকটেরিওলজি বা প্রোটোজিওলজির জনক বলা হয়। তো মোটামুটি ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হয়ে গেল তখন জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ, কি নাম? জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ 1829 সালে এই ক্ষুদ্র জীবীদের বা অ্যানিমেল কিউলদের নাম করেন কি? ব্যাকটেরিয়া। তারপর বিজ্ঞানী লুই পাস্তুরের নাম তো মোটামুটি সবাই শুনছো। তিনি কি করলো? ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করলো, পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাকটেরিয়া তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো, ঠিক আছে। এই ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করে, এই কারণে লুই পাস্তুরকে অনেকে আধুনিক ব্যাকটেরিওলজির জনকও বলতে চান। অনেকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক কাকে বলতে চান? লুই পাস্তুরকে বলতে চান। শুধু লুই পাস্তুর কিন্তু আধুনিক ব্যাকটেরিওলজির জনক ব্যাপারটা তা না, লুই পাস্তুরকে কিন্তু মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনকও বলা হয়ে থাকে। তাহলে ব্যাকটেরিয়ার ইতিহাসটা কি দাঁড়ালো? প্রথমে ব্যাকটেরিয়াকে দেখলো অ্যান্টনি ভন লিওলেনহুক, বৃষ্টির পানিতে তোমার ওই যে ফোঁটা পর্যবেক্ষণ করে দেখলো এখানে 3 ধরনের ব্যাকটেরিয়া, ওইটাকে একটা ছবিতে আঁকায় নাম দিল মলিকিউলের মতো কিছু প্রাণী, নাম দিল অ্যানিমেলিকিউল বা ক্ষুদ্র প্রাণী। তারপরে তোমার বিজ্ঞানী অ্যারেনবার্গ তার নাম করলো ব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিয়া। তারপরে মোটামুটি লুই পাস্তুর এটাকে গবেষণা করে প্রতিষ্ঠিত করলো। তাহলে ব্যাকটেরিওলজিটা আবিষ্কার মেনলি কে করলো? লিওলেনহুক। এই কারণে লিওলেনহুককে বলা হয় ব্যাকটেরিওলজি বা প্রোটোজিওলজির জনক। আর যেহেতু ব্যাকটেরিয়ালজি বা ব্যাকটেরিয়ার এই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করে তোমার লুই পাস্তুর গবেষণার মাধ্যমে, সেহেতু লুই পাস্তুরকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির জনক। ক্লিয়ার? তারপর দেখো এইবার জার্মান ডাক্তার রবার্ট কচ, এখন রবার্ট কচও আছে, রবার্ট ককও আছে। দেখো ইংলিশে KOCH, এটাকে কচ বলা যায়, আবার বাংলায় বলছে আসলে কক। তাহলে রবার্ট কক আর রবার্ট কচ কিন্তু আলাদা ব্যক্তি না, জাস্ট উচ্চারণের মিস্টেকের কারণে এরকম শোনাচ্ছে আমাদের। এই রবার্ট কচ অনেক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে বহু রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। খুব ভালো একটা কথা, এই ব্যাকটেরিয়ার কারণে অনেকগুলো রোগ টোগ হচ্ছে আমাদের। যক্ষা রোগের জন্য একটা দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কি নাম? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মানে যক্ষা রোগের জন্য দায়ী। যক্ষাটা আসলে অনেক জায়গায় হয়, আমাদের স্কিনে হতে পারে, তবে হার্টে যক্ষা হয় না, ঠিক আছে। যক্ষা মোটামুটি শুনছো তো, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার আর ভিত্তি নাই। যক্ষা ভালো হয় নাকি, তবে ট্রিটমেন্টটা খুব জটিল, 5-6 মাস ধরে লাগাতার ওষুধ খেয়ে যেতে হয়, আগে 8-9 মাস লাগতো, ঠিক আছে। আচ্ছা, তো যক্ষা সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। এই যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করার জন্য 1905 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই নোবেল পুরস্কারটা আসলে মূলত কীরকম জানো? যেই জিনিসগুলো আমাদের জন্য উপকারী, মানে যেই জিনিসগুলো জানলে আমরা রোগ ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে যদি কেউ কাজ করে এবং এটা দ্বারা যদি মানবতার কোনো কল্যাণ হয় বা মানুষের যদি কোনো উপকার হয়, সেই জিনিসগুলোর উপরই মূলত নোবেল পুরস্কার দেওয়া হয়। তো যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যক্ষা হয় এবং এই যক্ষা সম্পর্কে যদি আমরা জানতে পারি, আমরা যদি সচেতন হতে পারি, তাহলে আমরা কি যক্ষাকে প্রিভেন্ট করতে পারবো। এই কারণে মোটামুটি যক্ষা নিয়ে আবিষ্কার করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। আচ্ছা দেখো, আমাদের দেহে যতগুলো কোষ আছে তার থেকে বেশি 10 গুণ ব্যাকটেরিয়া আছে। তোমরা কেউ কি বলতে পারবে আমাদের দেহে কতগুলো কোষ আছে? আমাদের দেহে কোষ আছে 10 টু দি পাওয়ার 14। আমাদের দেহে কোষ আছে কত ভাইয়া? আমাদের দেহে কোষ আছে 10 টু দি পাওয়ার 14, যেটাকে আমরা বলতে পারি 100 ট্রিলিয়ন। কি বলতে পারি? 100 ট্রিলিয়ন। তাহলে আমাদের দেহে সেল বা যদি কোষ সংখ্যা থাকে 10 টু দি পাওয়ার 14, তাহলে এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। তাহলে 10 টু দি পাওয়ার 15। 10 টু দি পাওয়ার 15 সংখ্যক কি আছে? 10 টু দি পাওয়ার 15 সংখ্যক ব্যাকটেরিয়াম আছে। কথাটা কি ক্লিয়ার? তাহলে আমাদের মানব শরীরে যে পরিমাণ কোষ আছে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের থাকবে। তাহলে আমাদের কোষ আছে কত? 100 ট্রিলিয়ন। তাহলে ব্যাকটেরিয়াম আছে কত? তার 10 গুণ, মানে
1000 ট্রিলিয়ন। ভাবা যায় অনেক বড় একটা সংখ্যা। আচ্ছা, তারপরে দেখো মানুষের অন্ত্র এবং ত্বকে সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া থাকে। স্বাভাবিক, ত্বকের বাইরে ব্যাকটেরিয়া থাকে, ইন্টেস্টাইনে যে পড়লাম না আমরা ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, পরিপাকে সাহায্য করে। এদের বেশিরভাগই কোনো ক্ষতি করে না, আবার কিছু কিছু উপকারও করে, আবার কিছু কিছু ক্ষতিও করে। মানব দেহে ব্যাকটেরিয়া সৃষ্ট রোগের মধ্যে যক্ষাটাই মোটামুটি সব থেকে ভয়ানক, এবং এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 2 মিলিয়ন মানে 2 মিলিয়ন মানে কত, 20 লাখ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 20 লাখ মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণে যত সংখ্যক বেশি মারা যায় তার থেকে বেশি মারা যায় MRSA, মিথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস। এই ব্যাকটেরিয়ার আক্রমণে, এইডসের আক্রমণে যতজন মারা যায়, মানে এইডসকে তো একটা মনে করো মরণ ব্যাধি, মানে খুব হাইপ দেওয়া হয়, তাই না? খুব মনে করো যে মারাত্মক একটা রোগ হিসাবে আমরা এইডসকে বিবেচনা করি। এই এইডসে যে পরিমাণ মারা যায় তার থেকেও বেশি মানুষ এই একটা তোমার এই যে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াসের আক্রমণে মারা যায়। তাহলে মানুষ যেহেতু মারা যাচ্ছে, তুমি ব্যাকটেরিয়াকে মনে করো হালকাভাবে নেওয়ার কিছু নয়। ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা মারাত্মক, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার আক্রমণ, ব্যাকটেরিয়ার জীবন পদ্ধতি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমার জানতে হবে। কারণ আমি যদি ব্যাকটেরিয়া নিয়ে স্ট্রাকচার নিয়ে গবেষণা না করি, আমি তো ব্যাকটেরিয়াকে মারার জন্য কোনো মেডিসিন তৈরি করতে পারবো না। এই যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়াকে তোমার কি করে, হত্যা করে। সেই অ্যান্টিবায়োটিক কেমনে আবিষ্কার হয়েছে বা অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে, এগুলোকে আমরা জানতে পারবো যদি ব্যাকটেরিয়ালজিটা ভালো করে না পড়ি। এই কারণে আমাকে ব্যাকটেরিয়াটা একটু মন দিয়ে পড়তে হবে। তো আমরা এখন পড়বো আজকে ব্যাকটেরিয়ার প্রথম ক্লাস। তো মোটামুটি তোমরা সবাই ভালো করে দেখো, ইনশাল্লাহ একটা ক্লাসের মধ্যে তোমাদের ব্যাকটেরিয়ার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়া নিয়ে, যেখানে ব্যাকটেরিয়ার গঠন নিয়ে, ব্যাকটেরিয়ার আবাস, ব্যাকটেরিয়ার রোগতত্ত্ব, বংশবিস্তার ইত্যাদি নিয়ে যেখানে অধ্যয়ন এবং গবেষণা করা হয়, সেটাকে বলা হয় ব্যাকটেরিওলজি। আমি তোমাকে বারবার বলছি, লজি মানে হচ্ছে বিশদ জ্ঞান। ব্যাকটেরিয়া নিয়ে আলোচনাকে বলা হয় ব্যাকটেরিওলজি, ভাইরাস নিয়ে আলোচনাকে বলা হয় ভাইরোলজি, তারপর তোমার মাইক্রোবায়োলজি নিয়ে আলোচনাকে, মাইক্রোবস নিয়ে আলোচনাকে বলা হয় মাইক্রোবায়োলজি, প্যাথোজেন নিয়ে আলোচনাকে বলা হয় প্যাথোলজি, তাই না? টিস্যু নিয়ে আলোচনাকে বলা হয় হিস্টোলজি, ভ্রূণ নিয়ে আলোচনাকে বলা হয় এমব্রায়োলজি, তাই না? তো লাস্টে এরকম লজি থাকার অর্থ বিশদ একটা জ্ঞান বোঝায়। আচ্ছা, ব্যাকটেরিয়া আসলে কেমন প্রাণী বলো তো? ব্যাকটেরিয়া কি ইউক্যারিওটিক না ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক? আমরা এটা সবাই জানি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব, তাই না? তো প্রোক্যারিওটিক জীব যদি হয় তাহলে এদের কোনো কি থাকবে না, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি বলো তো ভাইয়া? ওই যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বস্তু, লাইসোসোম, মানে ঝিল্লিবদ্ধ কোনো সুগঠিত অঙ্গাণু থাকে না। এদের থাকে কোনগুলা? ঝিল্লিবিহীন অঙ্গাণু যেগুলা। ঝিল্লিবিহীন অঙ্গাণুর একটা নেমোনিক্স আছে জানো? প্রথম মামাই সেরা। প্রথমতে কি? প্রোটিওসোম, মাতে মাইক্রোফিলামেন্ট, তারপরে তোমার ইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে কি মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল আর রাইবোজোম। প্রথম মামাই সেরা। প্রোটিওসোম, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম, এগুলো হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু। এগুলো আমরা বিস্তারিত কোষের গঠনে পড়ব। আচ্ছা, এই কোষে থাকে একটি দ্বিসূত্রক অখণ্ড কার্যকর ডিএনএ, যা আদি ক্রোমোজোম হিসাবে পরিচিত। এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন থাকে কোথায় বলো তো? হিস্টোন প্রোটিন থাকে প্রকৃত কোষে, আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। স্বাভাবিক, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না বলেই তো এরা আনুবীক্ষণিক, তাই না? এদের কোষে কোষ প্রাচীর থাকে, তাই এরা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। স্বাভাবিকভাবে তো তোমার প্রাণীতে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কিন্তু এদের কোষ প্রাচীর থাকে। মোটামুটি আমরা এদেরকে কি বলতে পারি? উদ্ভিদের সাথে একটা মিল আছে। এইবার দেখো কিছু কথা বলা আছে, যেমন ব্যাকটেরিয়া বলতে সাধারণত তোমার আর্কি ব্যাকটেরিয়া বা আদি ব্যাকটেরিয়া, প্রকৃত ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া ইত্যাদি বিভিন্ন গ্রুপকে ধরা হয়। মানে ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো তোমার টাইপ আছে। বর্তমানে মাইকোপ্লাজমা, যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটা, এরকম জিনিসগুলোকে তোমার মাইকোপ্লাজমাকেও ব্যাকটেরিয়ার মধ্যে ধরা হয়। এর মধ্যে আর্কি ব্যাকটেরিয়া অন্যান্য গ্রুপ থেকে আলাদা ধরনের, একটু আলাদা। 1970 সালের আগে আর্কি ব্যাকটেরিয়া
1970 সালের আগে কি আর্কি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে তেমন পার্থক্য জানা যায়নি। 1996 সালে মোটামুটি তোমার আর্কি ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং করার পর এদের মধ্যকার পার্থক্যগুলো প্রতিষ্ঠিত হয়। জিনোম সিকোয়েন্সিং বুঝো তো, জিনোমকে কি বলা জানো? জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। এই মাস্টার দিয়ে অনেকগুলো শব্দ আছে না, জিনোমকে বলে মাস্টার ব্লুপ্রিন্ট, ডিএনএকে বলে মাস্টার মলিকিউল, আর প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এই জিনোম সিকোয়েন্সিং করা মানে হচ্ছে জীবন রহস্য উন্মোচন করা, মানে কোন বেস পেয়ারের সাথে কোন বেসটা যুক্ত আছে এটাকে দেখা। আচ্ছা, দেখা যায় মোট 1738টি জিনের মধ্যে অর্ধেকের বেশি জিন সম্পূর্ণ আলাদা। যেহেতু মোটামুটি অর্ধেকের বেশি জিনই আলাদা, তাহলে মোটামুটি কি বলা যায়? আর কি ব্যাকটেরিয়া পুরোপুরি এক না, এটা সম্পূর্ণ একটা আলাদা তোমার অংশ আর কি। এখন দেখো এই আর্কি ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান থাকে। পেপটিডোগ্লাইকান আমরা একটু পরে পড়বো, এই ভিডিওতেই পড়বো। আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন আছে না, আমরা যখন আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন পড়বো তখন এই জিনিসটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবা। তো এই যে আদর্শ ব্যাকটেরিয়াম গঠনে পড়বো, ব্যাকটেরিয়াটা মূলত পেপটিডোগ্লাইকান, মানে ব্যাকটেরিয়ার যে মূল উপাদান সেটা কি পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। তাহলে এই ব্যাকটেরিয়ার তো অবশ্যই প্রধান বস্তু পেপটিডোগ্লাইকান, আর এদের দেখো পেপটিডোগ্লাইকান নাই। তারপরে একটা যদি আমরা ব্যাকটেরিয়ার ছবি দেখি, ব্যাকটেরিয়ার আমরা ছবি দেখব ব্যাকটেরিয়ামটা অশাক, মানে কোনো শাখান্বিত না, কিন্তু আর কি ব্যাকটেরিয়াটা শাখান্বিত। আচ্ছা, ইনহিবিটর টিআরএনএ, ইনহিবিটর মানে বুঝতে তো যে জিনিসগুলো বাধা দেয়, টিআরএনএ মানে ট্রান্সফার, এইটার ক্ষেত্রে মেথিওনিন, এটা হচ্ছে ফরমাইল মেথিওনিন। এখানে আরএনএ পলিমারেজ থেকে আর কি ব্যাকটেরিয়াতে এক ধরনের, ব্যাকটেরিয়াতে এক ধরনের। তারপরে জিনের গঠন, এখানে ইন্ট্রন্স থাকে, এখানে কোনো ইন্ট্রন্স থাকে না। এক্সনস আর ইন্ট্রন্স এই শব্দ দুইটা আমরা কোষের গঠনে পড়ে আসছিলাম। কোষের গঠনের ইন্ট্রন্স আর এক্সনস কি? মনে করো ওই যে প্রি এমআরএনএ ছিল না, প্রি এমআরএনএর দুইটা অংশ ছিল, একটা এক্সনস আর একটা ইন্ট্রন্স। প্রি এমআরএনএর যে অংশ ভবিষ্যতে প্রোটিন তৈরিতে অংশ নিবে, অর্থাৎ যে অংশে ট্রান্সলেশন সংগঠিত হবে সেটাকে আমরা বলবো এক্সনস, আর যে অংশে ট্রান্সলেশন সংগঠিত হবে না সে অংশকে বলবো আমরা ইন্ট্রন্স। তাহলে ব্যাকটেরিয়াতে কোনো ইন্ট্রন্স থাকে না, কিন্তু আর কি ব্যাকটেরিয়াতে ইন্ট্রন্স থাকে। তো মোটামুটি এই কিছু পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, তারপর আর কি ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করতে পারে। কিছু হচ্ছে সল্ট লাভার, কিছু হচ্ছে হিট লাভার। মানে হিট লাভার মানে কি? লাভ করে হিটকে, মানে অত্যাধিক গরমকে পছন্দ করে। আমাদের মধ্যে অনেকে আছে না সামার লাভার, গরমকে খুব পছন্দ করে, তো ওরকম হিট লাভার, তার মানে এ তো গরমে মরে না। সল্ট লাভার, মনে করো যত লবণাক্ত পরিবেশই দাও না কেন ও তো আরও ভালো থাকে। তো আসলে প্রতিকূল পরিবেশ বলতে কি বোঝানো হয়? অতিরিক্ত গরম, অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঠান্ডা। তো আর কি ব্যাকটেরিয়াগুলো মোটামুটি টিকে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলো একটু বলা আছে এইখানে। কেবলমাত্র আমাদের এনসিটিভির সিলেবাসে আসলে প্রকৃত ব্যাকটেরিয়া মানে একটি আদর্শ ব্যাকটেরিয়াম নিয়ে আলোচনা, ঠিক আছে? একটা আদর্শ ব্যাকটেরিয়া কি থাকবে না থাকবে এগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, এইবার দেখো একটি ব্যাকটেরিয়া ধরো আমরা যদি সাধারণ বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করি, দেখো এই যে এইখানে দেখো লেখা আছে ব্যাকটেরিয়ামের সাধারণ বৈশিষ্ট্যগুলা ম্যাট দেওয়া। ম্যাট মানে কি বুঝছো? ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমার এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্যাকটেরিয়ামের বৈশিষ্ট্য নয়। তাহলে সবগুলো বৈশিষ্ট্য যদি আমি না পড়ি সেখান থেকে কি কোনটি সঠিক নয় এটা কি খুঁজে বের করতে পারবো? অবশ্যই পারবো না। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত 2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং অবশ্যই এরা আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক। এটা তো অবভিয়াসলি, কারণ আমরা অণুজীব পড়তেছি, তাহলে মাইক্রোস হবেই। এরা এককোষী জীব, অনেক সময় এরা কলোনি বা দল বেঁধে থাকে। এরা আদিকেন্দ্রিক এবং এদের রাইবোজোম হচ্ছে 70S। এইখানে আমি একটা জিনিস একটু বলার চেষ্টা করি তোমাদের, তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের প্রকৃত কোষ যারা, মানে আমরা ইউক্যারিওটিক সেলের প্রাণী যারা, তাদের রাইবোজোম থাকে হচ্ছে 80S, আর যারা একটু আদিকেন্দ্রিক প্রাণী বা প্রোক্যারিওটিক তাদের রাইবোজোম 70S। তো কেন এই ভিন্নতা, এটা কি বলতে পারবা কেউ? হয়তো পারবা, অনেকে পারবা না। যারা পারবা তারা তো একবার শুনে নাও, রিভিশন হয়ে গেল, আর যারা পারবা না একটু জেনে রাখো।
ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হই তাহলে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, তাই না? তো অ্যান্টিবায়োটিকগুলো আসলে কিভাবে আমাদেরকে ব্যাকটেরিয়ামের হাত থেকে রক্ষা করে? অ্যান্টিবায়োটিকগুলো করে কি জানো? ওই যে ব্যাকটেরিয়া তো একটা অণুজীব বা একটা জীব, তাহলে ওর তো প্রোটিন সিনথেসিস করা দরকার, তাই না? প্রোটিন সিনথেসিস না হলে তো তার হবে না। তো ও কি করে জানো? এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে নষ্ট করে দেয়, মানে প্রোটিন সিনথেসিস হতে দেয় না। তাহলে প্রোটিন সংশ্লেষ করার জন্য বা সিনথেসিস করার জন্য কোন সাইটোপ্লাজমিক অর্গানটা দায়ী? বা সেটা হচ্ছে রাইবোজোম, তাই না? তাহলে ওরা কি করে জানো? আমরা যখন কোনো অ্যান্টিবায়োটিক খাই আমাদের ওই অ্যান্টিবায়োটিকগুলা ওই যে ব্যাকটেরিয়ার রাইবোজোম থাকে সেটাকে নষ্ট করে দেয় বা যে কোনোভাবে সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো এখন যদি আমাদের রাইবোজোমও হতো 70S, ব্যাকটেরিয়ামের রাইবোজোমও 70S, তাহলে আমরা যদি কেউ অ্যান্টিবায়োটিক খাইতাম সেই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে অফ করে যেত, সাথে সাথে আমাদের প্রোটিন সিনথেসিসকে অফ করে যেত, ব্যাকটেরিয়াও মরে যেত, আমিও মরে যেতাম। কিন্তু যেহেতু ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S আর আমাদের রাইবোজোম 80S, অর্থাৎ যখন আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি অ্যান্টিবায়োটিকের যে এনজাইম বা যেগুলো কাজ করে সেটা ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস, মানে ব্যাকটেরিয়ার 70S রাইবোজোমকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, কিন্তু আমাদের 80S রাইবোজোমের উপর কোনো কাজ করে না। এই কারণে আমাদের প্রোটিন সিনথেসিস ব্যাহত হয় না। এই কারণে আদিকোষ এবং প্রকৃত কোষের রাইবোজোম আলাদা। এবং দেখো যে আমরা পড়লাম কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। তারপর এই পয়েন্টটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে 16-17 সালে, ঠিক আছে? 16-17 সালে কি আসছিল? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, ঠিক আছে? পেপটিডোগ্লাইকান আর মিউকোপ্রোটিন আসলে একই জিনিস, ঠিক আছে? পেপটিডোগ্লাইকান আর মিউকোপ্রোটিন আসলে কি জিনিস বলো তো ভাই? একই জিনিস। এবং একটা তো থাকে প্রধান উপাদান, তাই না? এখন প্রধান ছাড়াও তো আরও কিছু কিছু উপাদান থাকে। এছাড়াও তোমার এই পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড এবং কিছু পরিমাণ টিকোইক অ্যাসিডও থাকে। তো এই আমাদের যে 4 নাম্বার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিডও পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এদের বংশগতীয় উপাদান বা জেনেটিক ম্যাটেরিয়াল হলো দ্বিসূত্রক কার্যত একটি বৃত্তাকার ডিএনএ অণু, যাকে আমরা যে প্লাজমিড বলতে পারি, তাই না? দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ অণু ছিল। আচ্ছা, এই বৃত্তাকার ডিএনএ অণুকে সোজা করলে কোষের চেয়েও বড় হতে পারে। তারপর সাইটোপ্লাজমে অবস্থিত ক্রোমোজোমে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, আমরা আগেও পড়লাম এটা। ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। আমরা বলছি না নিউক্লিয়াসের মতো মানে কি? নিউক্লিওয়েড। অ্যামিবার মতো অ্যামিবয়েড, এপিথেলিয়ামের মতো এপিথেলিওয়েড। তার মানে অয়েড মানে কি? মতো। অয়েড মানে কি? মতো। আচ্ছা, ব্যাকটেরিয়া যেহেতু তোমার আদিকোষী প্রাণী বা আদিকেন্দ্রিক নিউক্লিয়াস থাকে, তাহলে এখানে কোন ধরনের বিভাজন হবে? দ্বিবিভাজন, যেটা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রকৃতির। আচ্ছা, এরা কতক পরজীবী, কতক রোগ উৎপাদনকারী, অধিকাংশই মৃতজীবী এবং কিছু স্বনির্ভর। তার মানে এরা পরজীবী অর্থাৎ পোষক দেহের উপর নির্ভর করে বাঁচে। এরা রোগ উৎপন্ন করতে পারে। আমাদের দেহে ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু অনেক ধরনের রোগ হয়, আমরা একটু পরে পড়ব। অধিকাংশই মৃতজীবী মানে মৃত বস্তুর উপর জন্মায়। কিছু কিছু আছে স্বভোজী বা স্বনির্ভর, নিজেরাই নিজের খাবার তৈরি করতে পারে, যেমন নীলাভ সবুজ শৈবাল, ক্লোরোফিল থাকে তো ফটোসিনথেসিস করতে পারে। আচ্ছা, এইখানে দেখো সাধারণত বেসিক রং ধারণ করতে পারে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তো এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা কি আমি একটু পরে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এরা ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। স্বাভাবিক, আমরা পড়ছিলাম না ব্যাকটেরিয়া ফাজ মানে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফাজ ভাইরাসগুলা, এদের প্রতি তো অবশ্যই সেন্সিটিভ হবে। আচ্ছা, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এরা কি করে? অ্যান্ডোস্পোর বা অন্তরেণু তৈরি করে। মানে এই জিনিসটা একটা খোলসের মধ্যে ঢুকে যায়। মনে করে একটা ব্যাকটেরিয়া এরকম একটা খোলসের মধ্যে ঢুকে যায়, এটাকে বলা হয় অ্যান্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। এরা অনেক অভিযোজন করে টিকে থাকতে পারে। -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এরা বাঁচতে পারে। মানে এদের অভিযোজন ক্ষমতা অসাধারণ, অনেক নিম্ন থেকে অনেক উচ্চ তাপমাত্রাও বাড়তে পারে। প্রকৃত কোষে ক্রোমোজোম না থাকায় মাইটোসিস এবং মিওসিস হয় না। এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। আচ্ছা, এদের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক অবায়বীয়। অবায়বীয় মানে বুঝছো, বাতাসের উপস্থিতিতে এরা বাঁচতে পারে না।
তো বাধ্যতামূলক অবয়বীয় মানে কি, বাতাস থাকবে না, এটা বাধ্যতামূলক, অর্থাৎ বাতাসের উপস্থিতিতে এরা বাঁচবে না। আচ্ছা, তারপরে জিনিসটা কি, সুবিধাবাদী অবয়বীয়, এরা বাতাস বা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, তবে না থাকলে এদের জন্য খুব ভালো হয়, এরা পছন্দ করে আর কি। আরেকটা হচ্ছে তোমার বাধ্যতামূলক বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় মানে কি, ওর অক্সিজেন লাগবেই, অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না। তাহলে আরেকবার একটু দেখো, বাধ্যতামূলক অবায়বীয় হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, উদাহরণ ক্লস্ট্রিডিয়াম। এই ক্লস্ট্রিডিয়ামটা বিমানের জ্বালানিতে জন্মায়, দুর্ঘটনা হয়, এটা আমরা পড়বো সামনে। সুবিধাবাদী অবায়বীয় হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, তবে অক্সিজেন না থাকলে ভালো হয় আর কি ব্যাপারটা। আর বাধ্যতামূলক বায়বীয় হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, যেমন অ্যাজোব্যাক্টার। ক্লিয়ার? মোটামুটি এই জিনিসগুলোই আমরা পড়লাম। এখন দেখো ভাইরাস কোথায় আছে, ভাইরাস মাটিতে থাকে, পানিতে থাকে, বাতাসে থাকে, জীবদেহের বাইরে থাকে, ভেতরে থাকে, সর্বত্রই বিরাজমান। মানুষের অন্ত্রে ব্যাকটেরিয়া বাস করে, এর মধ্যে ইশেরিয়া কোলাই আমাদেরকে কোন ভিটামিন সরবরাহ করে, ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে নাকি। ইশেরিয়া কোলাই কোন ভিটামিন সরবরাহ করে, আমাদেরকে ইশেরিয়া কোলাই বি কমপ্লেক্স সরবরাহ করে। এটি প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকে। মাটি বা পানিতে যেখানে জৈব পদার্থ বেশি, সেখানে ব্যাকটেরিয়ার সংখ্যাও তত বেশি। মোটামুটি কিছু কিছু ঘটনা আছে, তোমরা এগুলো একটু পড়ে নিতে পারবা না, আশা করি এগুলো পড়ে নিতে পারবা গল্পের মতো। এইবার আসো ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। ব্যাকটেরিয়াকে আসলে অনেকভাবে ভাগ করা যায়। হ্যাঁ, যদি আমি এটাকে আকৃতির উপর ভাগ করি, যদি আকৃতি মানে দেখতে কেমন, এর উপর যদি ভাগ করার চেষ্টা করি, যে ব্যাকটেরিয়াগুলা গোল সেটা হবে কক্কাস। দেখো কি কি ভাগ আছে। 1 নম্বরে হচ্ছে কক্কাস। কক্কাস মানে বুঝো, কক্কাস মানে গোলাকার, কক্কাস মানে কি গোলাকার। ব্যাসিলাস মানে কি জানো, ব্যাসিলাস মানে দণ্ডাকার। তারপর কমা আকৃতির, কমা আকৃতি মানে তো বুঝো এই যে কমা আকৃতির, স্পাইরিলাম, বহুরূপী, স্টিলেট, বর্গাকৃতি। এগুলো আমরা একটু বিস্তারিত পড়ি। দেখো কক্কাস, কক্কাস শব্দের অর্থ কি, কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোল। তাহলে যেসব ব্যাকটেরিয়া কোষের আকৃতি প্রায় গোলাকার, যেসব ব্যাকটেরিয়া কোষের আকৃতি প্রায় কি গোলাকার, তাদেরকে কক্কাস বলে। এখন কক্কাসকে আবার 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 6 ভাগে। যেমন মাইক্রোকক্কাস, মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস। দেখো একটা গোল, কয়টা গোল? একটা গোল থাকলে কি মাইক্রো বা মোনো। মোনো মানে কি এক, ডাই মানে 2, অলিগো মানে অল্প, পলি মানে বহু। আমরা পড়ছি না, আমরা পড়বো সামনে আরো। মোনো মানে কি এক। তাহলে মোনোকক্কাস মানে কি, মোনোকক্কাস মানে হচ্ছে একটা কক্কাস। মোনোকক্কাস মানে কি, মোনোকক্কাস মানে হচ্ছে একটা কক্কাস। যেমন এই যে এটা হচ্ছে একটা মোনোকক্কাস। এখানে দেখো 2টা কক্কাস, এখানে কয়টা কক্কাস? 2টা কক্কাস। তাহলে এটা কি কক্কাস? ডিপ্লোকক্কাস। এখানে দেখো 1 2 3 4, তাহলে এইটা কি কক্কাস হবে? এটা হবে টেট্রাকক্কাস। এটা কি হবে? টেট্রাকক্কাস। এখানে কিন্তু ট্রাইকক্কাস নাই। ওকে, এখানে ট্রাইকক্কাস নাই। তাহলে মোনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস। মোনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো স্ট্রেপ্টোকক্কাস। স্টেপ মানে কি জানো? স্টেপ অর্থ টুইস্টেড চেইন। স্টেপ অর্থ কি? চেইন, মানে টুইস্টেড চেইন, মানে এরকম পাকানো। টুইস্ট মানে বুঝো, এরকম পাকানো চেইন থাকবে। হ্যাঁ, এরকম পাকানো চেইনের মতন অংশ থাকবে, এটাকে আমরা বলবো টুইস্টেড চেইন। তাহলে এখন টুইস্টেড চেইনে কোনটা আছে দেখো, এই যে দেখো তোমার এই যে ঘ নাম্বারটা দেখছো, এই যে চেইন অনেকগুলা কক্কাস গোল হইলো, এটার নাম কি হলো? এটার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস। এটার নাম কি হলো? এটার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস। আর স্টেফাইলোকক্স অর্থ কি জানো? স্টেফাইলো অর্থ থোকা, মানে গুচ্ছ আকারে থাকে, গুচ্ছ গুচ্ছ। যেমন ওই যে আঙুর ফলগুলো দেখো না একটা থোকার মধ্যে হয়। হ্যাঁ, আঙুর ফলগুলো তো একটা থোকার মধ্যে হয়। এইটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো স্টেফাইলো। আর যেহেতু গোল, তাহলে এটা কি হবে? গোলাকৃতির নাকি? তাহলে যদি আমরা ছবি দেখি, একটু ভালো করে দেখো আমার সাথে সাথে, তাহলে এই যে বড় করলাম ছবিটা, এইটা কি মোনোকক্কাস, কারণ একটা গোল। ডিপ্লোকক্কাস 2টা গোল, 4টা গোল মানে কি টেট্রাকক্কাস, অনেকগুলা কক্কাস, তার মানে কি অনেকগুলা যেহেতু কক্কাস, সেটাকে আমরা বলবো টুইস্টেড চেইন। তাহলে স্ট্রেপ্টোকক্কাস আঙুরের থোকার মতন আছে, সেটার নাম কি? স্টেফাইলোকক্কাস। হ্যাঁ, স্টেফাইলোকক্কাস। আরেকটা আছে সার্সিনা, এটা দেখতে হচ্ছে তোমার গোলাকার, এটা দেখতে কি গোলাকার। এটা কক্কাস মানেই তো কি হবে? গোলাকার।
আচ্ছা, এই কক্কাস জাতীয় ব্যাকটেরিয়াগুলা সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থ মিলে একটা উচ্চতা একটা ঘনতলের মতো সৃষ্টি করে, মানে একটা কিউবের মতো সৃষ্টি করে। বুঝছো ব্যাপারটা কীরকম? একটা দেখো, এর দৈর্ঘ্যে যা, প্রস্থে যা, উচ্চতাও তাই, মানে এটা হচ্ছে কিউব। কিউব তো বোঝোই যে এরকম, যদি আমি এইভাবে আঁকার চেষ্টা করি, এই যে, তো এইখানে আমরা কি বললাম? স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস কিসের মতো? আঙ্গুরের থোকার মতো কক্কাসগুলা থাকবে। আর সার্সিনা হচ্ছে এই যে একটা ঘনক্ষেত্র আঁকলাম, এই ঘনক্ষেত্রের মধ্যে কি থাকবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর মধ্যে তোমার কি থাকবে? এই কক্কাসগুলা সমান আকার আকৃতি থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো সার্সিনা। তাহলে কক্কাসকে কয় ভাগে ভাগ করা যায়? কক্কাসকে 6 ভাগে ভাগ করা যায়। মনোকক্কাস মানে একটা গোল, ডিপ্লোকক্কাস 2টা গোল, টেট্রাকক্কাস 4টা গোল, স্ট্রেপ্টোকক্কাস চেইনের মতো, স্টেফাইলোকক্কাস আঙ্গুরের থোকার মতো, সার্সিনা ঘনক্ষেত্র মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই উদাহরণগুলো আছে, তোমরা উদাহরণগুলো একটু দেখতে পারো। উদাহরণগুলো যদি মনে থাকে ভালো, চেষ্টা করবে মনে রাখার, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এইবার দেখো ব্যাসিলাস। ব্যাসিলাস মানে কি বলো? ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়া শব্দটাই তো আসছিল লিটিল রড থেকে, তাই তো? তো ব্যাসিলাস মানে দণ্ডাকার হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন এই ব্যাসিলাসগুলো আবার অনেক প্রকার আছে। মোনোব্যাসিলাস, যেমন ব্যাসিলাসগুলায় ব্যাকটেরিয়াম যদি এককভাবে থাকে মোনোব্যাসিলাস, তারপরে ডিপ্লোব্যাসিলাস যদি 2টি ব্যাসিলাস থাকে সেটাকে আমরা কি বলবো? ডিপ্লোব্যাসিলাস। তারপরে অনুরূপভাবে যদি তুমি দেখো স্ট্রেপ্টোব্যাসিলাস, তুমি খেয়াল করে দেখো, ছবিগুলো দেখলে ভালো বুঝতে পারবা। যেমন এইটা হচ্ছে একটা ব্যাসিলাস, তাহলে এটাকে বলবো মোনোব্যাসিলাস। এখানে 2টা ব্যাসিলাস, তাহলে ডিপ্লোব্যাসিলাস। তারপরে এখানে স্ট্রেপ মানে অনেকগুলা চেইনের মতো থাকে, তাহলে তার নাম কি? স্ট্রেপ্টোব্যাসিলাস। এইবার দেখো 4 নাম্বার আকৃতিটা দেখো, কমা আকৃতির। কীরকম? কমা আকৃতির, তাই না? তাহলে এটা কমা আকৃতির। তারপরে যে স্পাইরিলাম দেখছো, স্পাইরালের মতন একটু। তারপর বহুরূপী। বহুরূপী মানে বুঝছো তো, নির্দিষ্ট কোনো আকৃতি না, এক একটা এক এক রকম। তারক আকৃতির মানে তো বুঝছো স্টার, আর বর্গাকৃতির মানে তো বর্গ, বুঝো তো বর্গ কাকে বলে? তো ক্লিয়ার তোমাদের? আচ্ছা, তাহলে এই নামের সাথে দেখো জিনিসটার মিল আছে। স্ট্রেপ্টোকক্কাস, তারপর কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস মানে বুঝছো যে যখন ব্যাকটেরিয়াগুলো সামান্য লম্বা বা কতকটা ডিম্বাকার হয়, মানে কক্ক মানে কি? গোল, আর ব্যাসিলাস মানে দণ্ড, মানে জাস্ট মিলানো দুইটার আর কি, হ্যাঁ, কম্বিনেশন টাইপ। আচ্ছা, আর প্যালিসেড ব্যাসিলাস হচ্ছে যখন কোনো ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে কোনো অলিক টিস্যুর ন্যায় গঠন করে, তখন তাকে বলা হয় প্যালিসেড ব্যাসিলাস। ওকে, আচ্ছা, এবার কমা আকৃতির যে ব্যাকটেরিয়া, এইগুলার একটু উদাহরণগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করা লাগবে। যেমন ভিব্রিও কলেরা, এটা হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, এটার আকৃতি হচ্ছে কমা আকৃতির বা কি আকৃতির? ভিব্রিও আকৃতির বলা হয়। ভিব্রিও মানেই হচ্ছে কমা, ভিব্রিও মানেই কি? কমা, কমার নামটাই হচ্ছে ভিব্রিও। তাহলে ভিব্রিও কলেরা, তাহলে কলেরার জন্য যে ব্যাকটেরিয়াম সেটা ভিব্রিওর মতো, অর্থাৎ কমার মতো, তাহলে লাইক কমা। আচ্ছা, তারপরে স্পাইরিলাম। এই যে স্পাইরিলাম শব্দটা আসছে কোথা থেকে? দেখো, স্মল কয়েল অর টুইস্ট, মানে স্মল কয়েল মানে সামান্য একটু পেঁচানো, মানে স্পাইরাল জিনিসটা আমরা বলি না, তোমাদের অনেকের স্পাইরাল খাতা আছে, স্পাইরাল যেটা আমরা বলি স্পাইরিলাম। তো এর উদাহরণটা দেখো, স্পাইরিলাম মাইনাস, তাহলে আগেই তো স্পাইরিলাম আছে, তাহলে স্পাইরিলাম তো স্পাইরাল আকৃতি হবেই, এবং স্পাইরিলাম মানেই তো তোমার কি? সর্পিল আকার, তাই না? আচ্ছা, এবার যদি আমরা বলি যে বহুরূপী। বহুরূপী মানে কি? সুনির্দিষ্ট আকারবিহীন যে ব্যাকটেরিয়াম সেটাকে বলা হয় বহুরূপী ব্যাকটেরিয়াম। যেমন রাইজোবিয়াম। রাইজোবিয়ামের কোনো সুনির্দিষ্ট আকার নাই, ঠিক আছে? এই কারণে বলা হয় এটাকে বহুরূপী ব্যাকটেরিয়া। স্টিলেট। স্টিলেট মানে হচ্ছে তারকাকার। স্টিলেট মানে তারকাকার, মানে দেখতে কার মতন হবে? তারকার মতন, এবং নামে দেখো স্টিলা। তাহলে দেখো স্টিলার সাথে স্টিলেটের মিল আছে, তোমার মনে রাখতে সহজ। তারপর হচ্ছে বর্গাকৃতির। বর্গাকৃতির মানে 4 বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়া যদি বর্গাকৃতির হয় তাহলে তাকে বলা হয় বর্গাকৃতির ব্যাকটেরিয়া। এই দেখো এখানে কোয়াড আছে। কোয়াড মানে কি? কোয়াড মানে 4। আমরা জানি মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। আবার তোমার এরকম দেখবা যে বলে না বাইসেপস ফিমোরিস, ট্রাইসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড মানে কি জানো? কোয়াড মানে 4। কোয়াড মানে কি? 4।
তাহলে যার 4টা কোণা থাকবে সে কি হবে, বর্গাকৃতির বা 4 কোণা আকৃতির হবে। এইভাবেও তুমি মনে রাখতে পারো। এইবার আসো যে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ সিলেবাস বহির্ভূত কিন্তু জানা জরুরি। এটা যদিও সিলেবাসে নাই, বাট তারপরও আমার এটা একটু ভালো করে পড়া উচিত, ঠিক আছে। তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, তো এটা তো বুঝতে পারতেছো যে এইটার একটা কোনো প্রসিডিউর আছে। এমনি এমনি তো আর তোমার পজিটিভ আর নেগেটিভ শব্দটা হয় নাই, তাই না? এমনি এমনি পজিটিভ আর নেগেটিভ শব্দটা হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি তোমাকে একটু এখানে বুঝাই, ধরো এইটা একটা কোষ, হ্যাঁ, ধরো এইটা হচ্ছে গ্রাম পজিটিভ আর এইটা হচ্ছে গ্রাম নেগেটিভ। যদি আমি তোমাকে বুঝাই তাহলে খেয়াল করে দেখো, ধরো এইটা একটা ব্যাকটেরিয়াম আর এইটাও একটা কি ব্যাকটেরিয়াম। এখন এখানে যদি আমি ক্রিস্টাল ভায়োলেটের রং যুক্ত করি, কি যুক্ত করি? ক্রিস্টাল ভায়োলেটের রংটা কি বলো তো ভাইয়া? ক্রিস্টাল ভায়োলেটের রংটা হচ্ছে বেগুনি। ক্রিস্টাল ভায়োলেটের রংটা কি? বেগুনি। তোমরা একটা জিনিস মনে রাখবা, আমাদের যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াটা হবে, এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে স্তর, মানে ওই যে আমরা পড়ছিলাম না পেপটিডোগ্লাইকান, আমরা যদি এইখান থেকে একটু তোমাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই তাহলে আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আমি এইখানে একটু হোয়াইট বোর্ডে জিনিসটা তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো এইটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর এইটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে পেপটিডোগ্লাইকান স্তরটা আছে, মানে এই যে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিনের যে স্তর, এই স্তরটা থাকবে হচ্ছে পুরু। এই স্তরটা কি থাকবে? পুরু। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এই পেপটিডোগ্লাইকানের স্তরটা থাকবে কি? তুলনামূলকভাবে পাতলা থাকবে। ক্লিয়ার? এখন আমি এখানে ক্রিস্টাল ভায়োলেটের রং যুক্ত করব। কি যুক্ত করব? ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট যুক্ত করব। যদি আমি এখানে ক্রিস্টাল ভায়োলেটের রং যুক্ত করি, ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেটের রং যুক্ত করলে তাদের রংটা কি হবে বলো তো ভাইয়া? তাদের রংটা হবে বেগুনি কালার না? ক্রিস্টাল ভায়োলেটের রং দিলাম, তাহলে রংটা কি হবে? বেগুনি হবে, কারণ ভায়োলেট মানেই কি? বেগুনি। তাহলে উভয়ের রঙই থাকবে কি? বেগুনি হবে। উভয়ের রঙই কি হবে বলো? উভয়ের যে স্টেইনটা কালার দেখা যাবে সেটা হচ্ছে বেগুনি। এখন আমি এটাকে কি করব জানো? অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। কি দিয়ে ধুয়ে ফেলবো? অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। মানে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর আমি অ্যালকোহল দ্বারা ধুয়ে ফেলবো। মাঝখানে একটু আয়োডিনও যোগ করব। এটা অত ডিপ দরকার নেই তোমাদের। মনে করো এই ক্রিস্টাল ভায়োলেটের রং যোগ করার পর দেখবো কি জানো? ক্রিস্টাল ভায়োলেটের রং যোগ করার পর দুইটাই তো মোটামুটি বেগুনি হবে, কারণ ভায়োলেটের রং বেগুনি। এরপর আমি 1 মিনিট অপেক্ষা করব। কি করব? 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর আমি এখানে কি যুক্ত করব? 1 মিনিট অপেক্ষা করার পর আমি এখানে আয়োডিন যোগ করব। কি যোগ করব? এই যে দেখো আমরা দিলাম আয়োডিন যোগ করব। 1 মিনিট অপেক্ষা করার পর আয়োডিন যোগ করব। তারপর এটাকে অ্যালকোহল দ্বারা ধুয়ে ফেলবো। তো অ্যালকোহল দ্বারা যখন আমি ধুয়ে ফেলবো, তখন এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এই যে বেগুনি রংটা ছিল ক্রিস্টাল ভায়োলেটে, সেই রংটা পানির সাথে ধুয়ে যাবে। পানির সাথে কি যাবে? ধুয়ে যাবে। মানে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যেহেতু পেপটিডোগ্লাইকান লেয়ারটা পাতলা, সে কি করতে পারবে না? এই ক্রিস্টাল ভায়োলেটের রংটাকে ধরে রাখতে পারবে না। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যেহেতু পেপটিডোগ্লাইকান স্তরটা পুরু, এটা কি করতে পারবে? এই ক্রিস্টাল ভায়োলেটের রংটাকে ধরে রাখতে পারবে। তাহলে প্রথমে আমি ক্রিস্টাল ভায়োলেট দিলাম, দুইটার কালারই হলো বেগুনি। এর মধ্যে আয়োডিন যোগ করলাম 1 মিনিট অপেক্ষা করার পরে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেললাম, তারপর আয়োডিন যোগ করলাম, আবার কি করলাম? অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেললাম। তো এত ধোয়া মোছার পরে দেখা গেল কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় সেই ক্রিস্টাল ভায়োলেটের রংটা কিছুটা থেকে গেল, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধুয়ে গেল। এইবার আমি আরেকটা রঞ্জক দিব, যার নাম হচ্ছে স্যাফরানিন। কি নাম? স্যাফরানিন। এই স্যাফরানিন যখন আমি একটা রঞ্জক দিব, এর কালার হচ্ছে লাল। এই স্যাফরানিনের রঞ্জকের কালারটা কি হবে? লাল। যেমন ক্রিস্টাল ভায়োলেটের কালার ছিল বেগুনি, এই স্যাফরানিনের কালার হবে লাল কালার। ঠিক আছে? তো এখন যেহেতু এই যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, এটা ছিল কি গ্রাম পজিটিভ আর এইটা ছিল গ্রাম নেগেটিভ। তাহলে পজিটিভ ব্যাকটেরিয়ার যেহেতু পেপটিডোগ্লাইকেন স্তরটাই কি ছিল?
পুরু ছিল, পেপটিডোগ্লাইকেন স্তরটা যেহেতু পুরু ছিল অর্থাৎ এটা ক্রিস্টাল ভায়োলেটের রঙটাকে কি রাখতে পারে, ধরে রাখতে পারে। তাই এখানে যখন আমি স্যাফরানিন দেব ওর কালার ওই আগের মতোই থাকবে, কারণ যেহেতু ওর এখনও বেগুনি রঙটা ধুয়ে মুছে যায় নাই, ওর কালার বেগুনিই থাকবে। আর এই যে আমার গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এ তো মোটামুটি তোমার এই বেগুনি রঙটাকে আগেই ধুয়ে ফেলছিল, তাই না? এই যে তো বেগুনি রঙটাকে ধুয়ে ফেলছে, বর্তমানে নতুন যে স্যাফরানিন ব্যবহার করব এই কারণে এইটার কালার হবে লাল কালার হবে। এর কালার কি হবে? এর কালার লাল হবে। তো মোটামুটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করতে পারে বলো, ক্রিস্টাল ভায়োলেটের লাল রঙটাকে ধরে রাখতে পারে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেটের লাল রঙটাকে ধরে রাখতে পারে না। কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন স্তরটা পুরু, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন স্তরটা কি হবে, পাতলা হবে। তোমরা কি মোটামুটি বুঝছো? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে এইবার দেখো এখানে একটু বিস্তারিত বোঝানো হচ্ছে। 1884 সালে ড্যানিশ চিকিৎসক হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়ার জন্য একটি রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করেন। তার নাম দেওয়া হয় কি, গ্রাম স্টেইনিং বা গ্রাম রঞ্জক পদ্ধতি। স্লাইডে ব্যাকটেরিয়ার স্মিয়ার নিয়ে তাতে ক্রিস্টাল ভায়োলেটের রং দিতে হবে। দেখো প্রথমে কি করলাম, ক্রিস্টাল ভায়োলেটের রং দিলাম, তারপরে আয়োডিন দিলাম, এরপর এটি অ্যালকোহল দিয়ে ধুয়ে স্যাফরানিনের লাল রং দিয়ে কাউন্টার স্টেইন করতে হবে। কাউন্টার স্টেইন মানে বুঝছো তো, মানে প্রথমে তো ক্রিস্টাল ভায়োলেট দিয়ে স্টেইন করলে, এবার বেগুনির কাউন্টার মানে বিপরীতে আরেকটা স্টেইন দিবা। সেটা কি স্টেইন হবে? সেটা হবে তোমার স্যাফরানিনের লাল রংটা স্টেইন আকারে দিব। যেসব ব্যাকটেরিয়া ওই ভায়োলেট রং মানে ক্রিস্টাল ভায়োলেটে সেই বেগুনি রংটা ধরে রাখবে তারা হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাদের দেখতে হবে কেমন, ব্লু থেকে পার্পল মানে কি বেগুনি টাইপ। আচ্ছা, আর যেসব ব্যাকটেরিয়া ভায়োলেটের রং ধুয়ে যাবে এবং স্যাফরানিনের রঙকে ধরে রাখবে, মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তো পেপটিডোগ্লাইকেনটা পাতলা, তাই না? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেনটা পাতলা, তাহলে তো সে ক্রিস্টাল ভায়োলেটের রংটাকে ধরে রাখতে পারবে না। ওকে যখন তুমি অ্যালকোহল দ্বারা ধুয়ে ফেলবা সে তো ক্রিস্টাল ভায়োলেটের রংটা ছেড়ে দিবে। তারপর যখন তুমি ওকে স্যাফরানিনের লাল রং দিবা তখনও স্যাফরানিনের কালারটাই ধারণ করবে। এবং দেখো যেসব ব্যাকটেরিয়াতে ভায়োলেটের রং ধুয়ে যাবে এবং স্যাফরানিনের লাল রং ধরে রাখবে তারা হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখতে হবে পিঙ্ক কালার থেকে লাল কালার। ক্লিয়ার? এদের কালার কি হবে, পিঙ্ক থেকে লাল কালার হবে। আচ্ছা দেখো চিকিৎসা ক্ষেত্রে গ্রাম স্টেইনিং অত্যন্ত প্রয়োজনীয়, যেমন পেনিসিলিন, ঠিক আছে? পেনিসিলিন থেকে একটা ওষুধ তৈরি করা হয়। পেনিসিলিন তো জানো ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি করা হয় না, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন প্রথম অ্যান্টিবায়োটিক। তো এই যে পেনিসিলিন জাতীয় যে অ্যান্টিবায়োটিকগুলো এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, এগুলো কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে না। ঠিক আছে, দেখো পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষের যে প্রধান উপাদান পেপটিডোগ্লাইকেনকে বন্ধ করে দেয়, ফলে নতুন কোষ সৃষ্টি হয়ে টিকে থাকতে পারে না, অর্থাৎ কোষটা নষ্ট হয়ে যায়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে যেমন তোমার টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলা কি করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে অফ দেয়, ফলে রোগী সুস্থ হয়ে যায়। এখন কোনগুলা গ্রাম পজিটিভ কোনগুলা গ্রাম নেগেটিভ এইগুলা যদি তুমি একটু নেমোনিক্সের মাধ্যমে পড়তে চাও তাহলে নেমোনিক্সটা হবে এরকম, তুমি লিখতে পারো এই যে ক্লাসে, এই যে আমাদের এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি না, এই ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্ট, অ্যাক্টিভ মানে বুঝো তো মনোযোগী, স্টুডেন্ট বেশি না কম বলো তো? ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্ট কিন্তু খুব বেশি না, স্টুডেন্টের ল্যাক মানে বুঝো, ল্যাক মানে ঘাটতি, তাহলে ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্টের ল্যাক বেশি, এটা মনে রাখা যাবে। ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্টের ল্যাক বেশি, তাহলে ক্লাসতে কি জানো, ক্লাসতে ক্লস্ট্রিডিয়াম, ক্লাসতে কি ক্লস্ট্রিডিয়াম। অ্যাক্টিভতে কি বলো তো, অ্যাক্টিভতে হবে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিভতে কি অ্যাক্টিনোব্যাকটেরিয়া। স্টুডেন্টতে হবে কি, স্টুডেন্টতে হবে স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাস। আর ল্যাকতে কি হবে বলো তো, এই যে দেখো ল্যাকতে হবে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকতে কি হবে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো আমি মনে রাখবো কিভাবে, ক্লাসে অ্যাক্টিভ স্টুডেন্টের ল্যাক বেশি, ক্লাসতে ক্লস্ট্রিডিয়াম, ল্যাকতে কি
অ্যাক্টিভতে কি অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্টুডেন্টতে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ল্যাকতে ল্যাকটিক অ্যাসিড, বেশিতে ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো যদি ভাই গ্রাম পজিটিভ হয় তাহলে গ্রাম নেগেটিভ কোনগুলো, যেগুলো আমরা পড়লাম না, মানে আমি সকল গ্রাম পজিটিভ পড়লাম তাহলে তো আমার গ্রাম নেগেটিভ পড়ার দরকার নাই, যেগুলো বাদ থাকবে সেগুলোই কি হবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হবে। ক্লিয়ার? মুছে দিলাম। এইবার ফ্লাজেলার উপর ভিত্তি করে, ফ্লাজেলার উপর ভিত্তি করে মানে কি, ট্রিকাস মানে হচ্ছে ফ্লাজেলা, ট্রিকাস মানে কি জানো, ফ্লাজেলা। তো অ্যাট্রিকাস, কোনো জায়গায় যদি কোনো কিছুর আগে যদি থাকে তার মানে কি নাই, তাহলে অ্যাট্রিকাস মানে কি বলতো, সেখানে কোনো ফ্লাজেলা নাই, যেমন এই যে 1 নম্বর ছবিতে কোনো ফ্লাজেলা নাই। 2 নম্বর মানে মনোট্রিকাস, তাহলে একটা ফ্লাজেলা। তারপর আছে কি অ্যামফিট্রিকাস, অ্যামফি মানে জানো, অ্যামফো মানে আসলে উভো, অ্যামফো মানে কি, অ্যামফো মানে আসলে উভো, তাহলে অ্যামফোট্রিকাস মানে কি, উভো দুই দিকে থাকবে। সেফালোট্রিকাস মানে কি, মাথা, সেফালো মানে হচ্ছে মাথা, সেফালো মানে কি মাথা, এই মাথার একদিকে থাকবে অনেকগুলা। আর লম্ফোট্রিকাস হচ্ছে তোমার দুই প্রান্তেই থাকবে। আর পেরিট্রিকাস মানে, পেরি মানে কি চারিদিকে, পেরি মানে কি চারিদিকে অনেকগুলা ফ্লাজেলা থাকলে সেটাকে বলবো পেরিট্রিকাস। ওকে, এইবার আসো, এই প্রশ্নটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। হ্যাঁ, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন না, কিন্তু আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, কারণ ব্যাকটেরিয়াম শব্দটা আসলে একবচন, ব্যাকটেরিয়া বহুবচন। তো যেহেতু আমি এখানে একটা ছবি আঁকছি, এটা অবশ্যই ব্যাকটেরিয়ামের গঠন হবে। তো আসো আমরা ব্যাকটেরিয়ামের গঠনটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, ব্যাকটেরিয়া বাহ্যিক আকার আকৃতি ও প্রকৃতিতে তেমন উল্লেখযোগ্য পার্থক্য আছে, কোষীয় বৈশিষ্ট্য পার্থক্য আছে। প্রথমে আসবে কি, প্রথমে আসবে কোষ প্রাচীর, প্রথমে কি আসবে, কোষ প্রাচীর। এখন আমরা পড়ছি না ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড, যেটাকে বলা হয় পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান হচ্ছে একটি কার্বোহাইড্রেট পলিমার। গ্লাইকান মানেই তো তোমার গ্লাইকোজেনের পলিমার হবে, তাই না? তা গ্লুকোজ মানে তো কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন মানেও তো কার্বোহাইড্রেট, তো গ্লাইকান এটা হচ্ছে তোমার একটা কার্বোহাইড্রেট পলিমার। ঠিক আছে, আচ্ছা, এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটা বেশ পুরু থাকে, যা ক্রিস্টাল ভায়োলেটের রঙকে ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকানটা পাতলা থাকে, এর উপর ফসফোলিপিড বা লিপোপ্রোটিনের একটা পাতলা স্তর থাকে বলে এরা ক্রিস্টাল ভায়োলেটের রঙকে ধরে রাখতে পারে না। তার মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করতে পারে, পুরু হওয়ার কারণে ক্রিস্টাল ভায়োলেটের রঙকে ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রাচীর পাতলা হওয়ার কারণে এটা ক্রিস্টাল ভায়োলেটের রঙকে ধরে রাখতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে, মানে ওর যে সেল ওয়াল, এর উপরে আরেকটা কি থাকে বলতো, এর উপরে আরেকটা জটিল কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড অথবা পলিপেপটাইডের একটা পুরো আস্তরণ থাকে, যেটাকে বলা হয় ক্যাপসুল। মানে ওর যে তোমার সেল ওয়াল, এই সেল ওয়ালটা আরেকটু প্রোটেক্টেড থাকে, তাই না? স্বাভাবিকভাবেই প্রোটেকশন দেওয়ার তো দরকার। এই মানে সেল ওয়ালের উপরে তোমার পলিপেপটাইড বা পলিকার্বোহাইড্রেটের একটা পুরো স্তর থাকে। এটার কাজ কি, প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা, এই ক্যাপসুলের কাজ। দেখো, এটা একটু বলে রাখি, ক্যাপসুলকে কিন্তু স্লাইম স্তরও বলা হয়। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবা। তাহলে স্লাইম স্তর কি, স্লাইম স্তর মানে হচ্ছে ক্যাপসুল, মানে সেল ওয়ালকে প্রোটেকশনকারী যে পলিকার্বোহাইড্রেট যেটা, হ্যাঁ, বা পলিস্যাকারাইড যেটাকে আমরা বলতে পারি। আচ্ছা, ফ্লাজেলা, অনেক ব্যাকটেরিয়াতে একটি ফ্লাজেলাম বা একাধিক ফ্লাজেলা, ওই যে মনোট্রিকাস, অ্যাট্রিকাস, লম্ফোট্রিকাস, সেফালোট্রিকাস, পেরিট্রিকাস না, ওইগুলা। আচ্ছা, একটা ফ্লাজেলাত রড বিশেষ, ফ্লাজেলাতে তোমার ফ্লাজেলিন নামক প্রোটিন থাকে। ফ্লাজেলাতে কি থাকে, ফ্লাজেলিন নামক প্রোটিন থাকে। প্রতিটা ফ্লাজেলামের কয়টা অংশ, 3টা অংশ। একটা হচ্ছে একটা সূত্রক, তারপর হচ্ছে একটা সংক্ষিপ্ত হুক, আর একটা হচ্ছে ব্যাসাল বডি। খুব সহজ হিসাব, ব্যাসাল বডি ফ্লাজেলামকে কোষের প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত রাখে। একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো কিন্তু মূলত রিডিং টাইপ অধ্যায়। তোমার তো ভর্তি পরীক্ষাতে এত বিস্তারিত আসবে না, এমসিকিউ আসবে। এমসিকিউতে কখনোই আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন আসবে না, আসবে কি, আসবে না। আচ্ছা, এবার দেখো পিলি। পিলি হচ্ছে কি, এই পিলিতে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে পিলিন নামক প্রোটিন। কি প্রোটিন থাকে, পিলিতে একটা প্রোটিন থাকে, নাম হচ্ছে পিলিন নামক প্রোটিন। এইটা দিয়ে তারা পোষক দেহের সাথে সংযুক্তি করে। যেমন গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা
এই যে পিলি কোনটা জানো, এই যে দেখছো তো খাড়া একটা মানে সূচের মতন একটা অংশ দেখছো, এইটা দিয়ে তারা কি করে পোষক দেহের সাথে মানে আমাদের যে হোস্ট থাকবে এই হোস্টের সাথে একেবারে গেঁথে যাবে। হ্যাঁ, তাহলে গনোরিয়া কি জানো, যে ন্যাইশেরিয়া মেনিনজাইটিস, তাই যে গনোরিয়া যেটা, এটা কিন্তু একটা এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস। এইটা কিন্তু এই পিলি দিয়ে তারা এই গনোরিয়া ব্যাকটেরিয়াটা পোষক দেহের সাথে কি হয়, যুক্ত হয়। এই কথাটা এখানে বলা আছে। তারপরে দেখো প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনে তোমার কোলেস্টেরল থাকে না, বিপাকীয় কাজে অংশ নেয়। এগুলো মনে করো যে রিডিং ভিত্তিক জিনিস, তুমি রিডিং দিলে এটা পারবা। মেসোসোমের ক্ষেত্রে কি বলা আছে জানো, মেসোসোমের ক্ষেত্রে বলা আছে যে ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা থলির মতো গঠন করে। কিসের মতো গঠন করে, একটা থলির মতো গঠন করে। এই যে থলির মতো যে গঠন করে এইটাকে আমরা কি বলতে পারি বলো, এই যে থলির মতো গঠন করে এটাকে আমরা বলতে পারি মেসোসোম। এটাকে আমরা কি বলতে পারি, মেসোসোম। এই মেসোসোম কি করে জানো, কোষ বিভাজনে সাহায্য করে। এই মেসোসোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। এইবার আসো সাইটোপ্লাজমে তোমার কি থাকবে, এই যে মুক্ত রাইবোজোম বা পলিরাইবোজোম থাকবে। রাইবোজোম তো বুঝোই যে রাইবোজোমগুলো, তো রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এই রাইবোজোমগুলো যখন মুক্তারা মালার মতন অবস্থান করবে তখন তাকে কি বলা হবে, পলিরাইবোসোম বলা হবে। কি বলা হবে, পলিরাইবোসোম। তারপর ব্যাকটেরিয়াতে একটা যে প্লাজমিড থাকে না, প্লাজমিড কি বলতো, প্লাজমিড হচ্ছে বহু ব্যাকটেরিয়াতে বৃহৎ ক্রোমোসোম ছাড়াও একটি ক্ষুদ্রাকার প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণু থাকে যা স্ববিভাজনে সক্ষম। ওই যে প্লাজমিডকে আমরা ওই যে মাঝখানে কাটি না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডকে কাটা হয়। এ কারণে রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় কি, আণবিক ছুরি বা জৈব ছুরি, তাই না? মাস্টার মলিকিউল বলা হয়, মাস্টার মলিকিউল না, মাস্টার নাইফ মানে যে ছুরি আর কি, আণবিক ছুরি, বায়োলজিক্যাল নাইফ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা আমরা মোটামুটি পড়লাম। ফ্লাজেলা আর পিলির পার্থক্য কি তোমরা মোটামুটি এটা পড়ে নিলেই পারবা। ক্লিয়ার? তো আমরা মোটামুটি ব্যাকটেরিয়ার কি পড়ে ফেললাম, যে তোমার প্রকারভেদ পড়ে ফেললাম, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়ে ফেললাম, তারপরে তোমার আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন পড়ে ফেললাম। তো ঠিক আছে, আচ্ছা, এখন আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমার পড়ব, পরবর্তী ক্লাসটা শুরু হবে ব্যাকটেরিয়ার জনন থেকে। তো ব্যাকটেরিয়ার জনন থেকে আমরা আগামী ক্লাসে পড়ব। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমাদের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।